দেখুন, গন্ডারের চামড়া হয়ে গেছে, ঠিক আছে? গন্ডারের চামড়ায় যদি আপনি দুটো ঘুষিও মারেন, গন্ডারে কিছু হবে না। মানে এবারে ইলেকশন যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে, রাষ্ট্রপতি শাসন যে জারি হয়নি, এটা অত্যন্ত আশ্চর্যের। যে কোনো দিন পশ্চিমবঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে। মানুষের নিরাপত্তা ছিলই না। 21-এর ইলেকশনের পরে 56 জন মারা গেছিল। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সুইসাইড করে নিত। এনার এগেনস্টে যদি ব্যবস্থা না নেন, মানে উনি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ করেন, অপমান করেন। ডিজিকে দেখলাম প্রাক্তন, উনি যা খুশি তাই করে দিয়ে, ক্রিমিনাল মাইন্ড ওনার থেকে বেশি কারোর কিছু নেই। তিনি আবার রাজ্যসভায় চলে গেছেন। সারদা থেকে আরম্ভ করে আরজি কর অব্দি যতগুলো ঘটনা ঘটেছে, পুরো এভিডেন্স কিন্তু এইভাবেই ট্যাম্পার্ড হয়েছে। এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করে দিয়েছে। তো এই ঘটনা ঘটেনি বা রাজ্যে এখনো রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, এটাই অত্যন্ত আশ্চর্যের। দেবাশিস ধর রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার, তিনি এবারে বিজেপির প্রার্থী হয়েছেন সোনারপুর উত্তর কেন্দ্রের। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিম হয়েছিলেন এবং কোচবিহারের পুলিশ সুপার থাকাকালীন শীতলকুচির ঘটনা নিয়ে তাকে বিপদে পড়তে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়তে হয়েছে। আজ তিনি বিধানসভার প্রার্থী। দেবাশিস দা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়েছিলেন শীতলকুচির ঘটনায়, কি বলবেন? আবার একই ঘটনা ঘটেছে মোথাবাড়িতে। দেখুন, এর মাঝখানে অনেকগুলোই ঘটনা ঘটেছে। গুলি চালানোর ঘটনা ঘটেছে, মারাও গেছে। হাওড়া দেখেছেন, উত্তর দিনাজপুরে হয়েছিল। একটা কথাই বলতে পারি যে উনি কোথায় ভিকটিম কার্ড খেলেন, উনি খুব ক্যালকুলেটিভ ওয়েতে খেলেন। যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে ওনার পার্সোনাল যে পারপাস সেটা সার্ভ করে না, সেখানে কাউকে বলির পাঁঠা চড়িয়ে উনি নিজের কিভাবে সেখান থেকে গেন করা যায় সেটা ভাবেন। আর যেরকম হাওড়া বা উত্তর দিনাজপুরে যে ঘটনা ঘটেছিল, এখানে যখন ফায়ার করে মানুষ মারা গেছিল, সেক্ষেত্রে ওটা কেউ কেউ এটাও বলেছিলেন যে মানে ওই কপাল লক্ষ্য করে গুলি করা উচিত ছিল। অনেক রকম আমরা শুনেছি। তো একটি ক্ষেত্রে দেখবেন যে এই যে দুটো ঘটনার যে মানে ডিফারেন্স, এটাতে আমরা এটাই বলতে পারি যে পুরোটাই ওনার ক্যালকুলেটিভ ওয়েতে যে কোনো ঘটনা উনি হয় নিজের পক্ষে, সপক্ষে বা বিপক্ষ পক্ষে কীরমভাবে সাজাবেন, সেটা উনি ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক করে নেন। ভিকটিম অন্য লোককে সাজিয়ে দিয়ে উনি ওখানে পলিটিক্যাল গেন করতে যান। এই যে মোথাবাড়ি কালিয়াচকে যে ঘটনা ঘটলো, সে তো উনি আজকে পর্যন্ত উস্কে যাচ্ছেন এবং তার ফল আমরা দেখলাম যে মোথাবাড়িতে কি হয়েছে। কি বলবেন যে মোথাবাড়ি ঘটনার জন্য কাকে দায়ী করবেন, যেখানে এত বড় ঘটনা ঘটলো? দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডারে পুরো ঘটনাটি ঘটেছে। জাজেরা যে কাজটি করছে, উনি নিজেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে যখন জাজমেন্ট আসে, উনি চেয়েছিলেন যে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিতে। সুপ্রিম কোর্ট এসআইআরকে তো কখনো বন্ধ করতে বলেননি, এবং সেটা জুডিশিয়ারির মাধ্যমে যে জাজেরা কাজ করছে, ওটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টেরই নির্দেশ পালন করছে। আমরা বিভিন্ন সময় দেখেছি উনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না। আর এক্ষেত্রে আরও সবথেকে বড় ব্যাপার যে কিভাবে মানে জুডিশিয়ারিকে আমরা আমাদের যে শাসন ব্যবস্থা রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারিকে আমরা সবার উপরে ধরি। জুডিশিয়ারির ক্ষমতা রয়েছে, যে কোনো সাংবিধানিক বেঞ্চ আছে যারা যে কোনো মানে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে সেটা ইন্টারপ্রেট করতে পারে, আইনের ব্যাখ্যা দিতে পারে। তো উনি তো সব কিছুর ঊর্ধ্বে। আর মোথাবাড়িতে যা ঘটেছে, মানে একটা কথাই বলতে পারি যে রাষ্ট্রপতি শাসন যে জারি হয়নি, এটা অত্যন্ত আশ্চর্যের। যে কোনো দিন পশ্চিমবঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে। উনি মানে ঔদ্ধত্য মানুষের তার একটা সীমাবদ্ধতা থাকে, হতে হতে উনি এমন একটা জায়গায় চলে গেছেন। আমার মনে হয় কোনো দিন না এটাও ঘটনা ঘটে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এগেনস্টেই উনি হয়তো দেখা যাবে কোনোদিন এফআইআরও করে দিয়েছেন বা তার সম্পর্কেও বলতে শুরু করেছেন। আমার মনে হয় অবিলম্বে মহামান্য উচ্চ আদালতের উচিত মানে এনার বিরুদ্ধে বিভিন্ন কেসে, যেটা কিছুদিন আগে আপনি দেখেছেন যে ওই আমাদের মানে যেটা 14 তারিখে জাজমেন্ট আসবে, অর্থাৎ আমাদের ইডির ফাইল চুরি, তো এমন কিছু দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের যারা উদ্ধত্তপূর্ণ, যারা রাজনৈতিক নেতা, যারা নিজেকে আইনেরও ওপরে ভাবেন এবং যা খুশি করতে পারেন, যেটা যদি না হয় তাহলে কিন্তু এদেশে মানে আইনের শাসনটা নেই।
এরপরে কিন্তু দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে যে কোনো সময় যে কোনো ঘটনা দেবাশিস দা, যে রাজ্যে জুডিশিয়াল আক্রমণ হয়, জুডিশিয়ালের উপর বিচারকদের উপর আক্রমণ হয়, সেই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত হচ্ছে। মানুষের নিরাপত্তা ছিলই না। আচ্ছা, 23-এ পঞ্চায়েত ইলেকশনে ব্যাপক ভায়োলেন্স হয়েছে, এত মানুষের প্রাণ চলে গেছে, মানে 21-এর ইলেকশনের পরে 56 জন মারা গেছিল। এটা এরকম ধরনের ঘটনা কোনো জায়গায় ভারতবর্ষের কোথাও ঘটে না। আমার মনে হয় যে হয়তো আইনসভা বলুন বা সুপ্রিম কোর্ট বলুন, এটা একটা এমন সময় এসছে এনার এগেনস্টে যদি ব্যবস্থা না নেন, মানে উনি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছেন, উনি হাতে লোকের মাথা কাটেন, মানে আইনের কোনো পরিভাষা জানেন না। প্রতিনিয়ত উনি উচ্চ আদালতের নির্দেশ অবমাননা করেন, সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ করেন, অপমান করেন। ইলেকশন কমিশনকে করেছেন, সুপ্রিম কোর্টকে করেছেন, হাইকোর্টকে করেছেন, বিচারকদের করেছেন, যা খুশি তাই বলে গেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের কথা আমি নাই, বা রাষ্ট্রপতি, তাদের কথা নাই বা ভাবলাম। মানে এই ধরনের এত উদ্ধত্তপূর্ণ আচরণ যে ভারতবর্ষের বুকে কেউ করতে পারেন, উনি সেটা হাতে কলমে দেখিয়ে দিয়ে গেলেন। আজকে ওনার জন্য 543 জন অফিসার বিভিন্ন লেভেলে তাদের বদলি করা হয়েছে, তাদের অনেককে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছে ইলেকশন কমিশন, শুধু ওনার জন্য। উনি বলছেন ইলেকশন কমিশন জোর করে করেছে। আপনি তো একজন ভিক্টিমাইজ হয়েছেন ওনার, যে এই যে আইপিএস আইএএস অফিসারদের এইরকম পরিণতি কেন? তারা কি চটি চাটে সব? মানে আক্ষরিক অর্থে তো চটি চাটা যায় না, তবে যে ধরনের কাজ করে তাতে আমরা ওনাদের চটি চাটাই কেন বলি। দেখুন, একজন আধিকারিককেও সংবিধান মেনে, আইন মেনে কাজ করতে হয়, কিছুই করেন না। তার কারণ হচ্ছে উনি আমাকে এবং আমার মতো দু একটা এক্সাম্পল দেখিয়ে রেখেছেন যে এরকম যদি কেউ আইন মেনে কাজ করতে চান তার কি দশা হতে পারে। তো এই রকম দেখুন, সকলে এই সাহসটা নিতে পারে না বা এই কষ্ট সহ্য করতে পারে না, বা তার মেরুদণ্ড অত সোজা নয়। তো বাকিরা যদি বশ্যতা স্বীকার না করে, এটা একটা দিক রয়েছে। উনি যা খুশি করতে পারেন, এফআইআর করতে পারেন, তার এগেনস্টে তাকে জেলে পাঠিয়ে দিতে পারেন, তাকে তার সমস্ত মানে আর্থিক সুবিধা যেগুলো পায়, মানে যেগুলো পাওয়া উচিত আইনগতভাবে, সেগুলো বন্ধ করে দিতে পারেন। তারপরে তার লাইফ থ্রেট হতে পারে। পক্ষান্তরে আরও যে দেখুন, একটা শ্রেণীর অফিসার তার বিনিময়ে যে সুযোগ সুবিধা পাচ্ছেন, ডাবল চাকরি, আর যে ধরনের পশ্চিমবঙ্গে যে অর্গানাইজড র্যাকেটগুলো চলছে, তার ফলে যে ফাইন্যান্সিয়াল গেইনস তারা হয় তার জন্য তারা যে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারে। দে ক্যান গো টু এনি এক্সটেন্ট। মানে এক একজন অফিসারের যদি কখনো তাদের সম্পত্তির পরিসংখ্যান হয়, বা তাদের আত্মীয় স্বজন বা অন্যান্য নামে যে সম্পত্তি করে রেখেছেন, শয়ে কোটি টাকার সম্পত্তি, এটা তো অভূতপূর্ব অবস্থা। এ অবস্থা খুব কম জায়গায় আছে, এত অরাজকতা। এবং তারা নিজেদের স্বার্থের জন্য, একদল নিজেদের চাকরি বাঁচানোর জন্য, আরেক দল নিজেদের স্বার্থে, এই যে একটা বলতে পারেন র্যাকেট তৈরি হয়েছে, আনহোলি নেক্সাস, এটা অত্যন্ত খারাপ। এবং এর জন্য সাধারণ মানুষ শুধু না, আইনটাকেও এমন জায়গায় চলে গেছে। একজন ডিজিকে দেখলাম, প্রাক্তন, উনি যা খুশি তাই করে দিয়ে, মানে এত জঘন্যতম ঘৃণ্যতম অফিসার কোনোদিন এসছেন কিনা আমি জানি না। ওনাকে অনেকে বলে খুব ট্যালেন্টেড, কিন্তু অপরাধ মানে ক্রিমিনাল মাইন্ড ওনার থেকে বেশি কারোর কিছু নেই। তিনি আবার রাজ্যসভায় চলে গেছেন। মানে কারা যাচ্ছে রাজ্যসভায়, ঠিক আছে, মানে অপরাধটাকে, ওটাকে আইন সিদ্ধ করতে যাচ্ছে। তার মানে ওনার অপরাধ ঢাকতে যারা সাহায্য করেছেন তাদের উনি পুরস্কার করছেন, মমতা। মানে পুরস্কারটা এমন লোককে করছেন যাতে অপরাধটাকে আইন হিসাবে এস্টাবলিশ করা যায়, এবং যে কোনো অপরাধ ঘটলে সেটাকে ধামাচাপা দেওয়া যায়, এভিডেন্স ডিস্ট্রয় করা যায়। যেহেতু টেকনোলজি বা আইনটা যে জানে, সে জানে কি করে এভিডেন্সটাকে ডিস্ট্রয় করা যায়। রাজীব কুমার খুব ভালো সেটা মানে এরকম, মানে পুরো আপনি দেখবেন সারদা থেকে আরম্ভ করে আরজিকর অবধি যতগুলো ঘটনা ঘটেছে, পুরো এভিডেন্স কিন্তু এইভাবেই ট্যাম্পার্ড হয়েছে, নাহলে চরমতম শাস্তি হতো। তো এই পুরো ঘটনাটা ঘটেছে, এবং এত যারা সাথ দিয়েছে তাদের তো উনি আর্থিকভাবে এবং অন্যান্য বলতেন ক্ষমতা বা আরও
বেশি ক্ষমতাশালী হয়ে যাতে ওনাকে আরও বেশি তারা সাহায্য করতে পারেন সেই ব্যাপারগুলোই হয়ে রয়েছে। আজকে সুপ্রিম কোর্টও এই রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং বলছে যে অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে, একই চলছে, তারা উদ্বিগ্ন এবং তাদের মুখ্য নির্বাচন কমিশনের সামনে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এসপি এবং ডিএমকে যে আপনি কি করছিলেন, আপনি কেন যাননি। মোথাবাড়ি কালিয়াচকে এত বড় ঘটনা ঘটলো, সেখানে কোনো সিনিয়র অফিসার মানে যাননি সারা দিন। কি বলবেন, আপনি নিজে পুলিশ সুপার ছিলেন। যে সংবিধানে 311 ধারা রয়েছে তাতে সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশনকে প্রচুর ক্ষমতা দেওয়া রয়েছে। নির্বাচন কমিশন ডাইরেক্টলি কাউকে বরখাস্তও করতে পারে, এক্ষেত্রে করা উচিত ছিল। কেন জানি না বারবার তাদের ওয়ার্নিং দিয়ে মানে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে ধরনের ঘটনা ঘটেছে এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করে দিয়েছে। তো এই ঘটনা ঘটেনি বা রাজ্যে এখনও রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, এটাই অত্যন্ত আশ্চর্যের। এবং মানে এবারে ইলেকশন যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘটনা কিন্তু এখানে থামবে না, আরও ঘটবে। আর ওনার যারা ওই বলতে পারেন যে দুধেল গাইদের সংমিশ্রণ, যাদের উনি এইভাবে মানে পালন পোষণ করে রেখেছেন, একটা কথাই বলতে পারি, তাদের দিয়ে তাদেরকে যেভাবে মানে যত খারাপ কাজে ইউজ করা যায়। দেখছিলেন একজন হাইকোর্টের আইনজীবী জেলে চলে গেলেন, এই এমন একটা কেস হয়েছে। তো আমার মনে হয় সুপ্রিম কোর্টও কোনোদিন যদি উনি বেলও চান কোনোদিন ইন্টারফেয়ার করবে। আপনি তো ছিলেন, মানে তার মানে কি এসপি এবং ডিএম ঘটনাস্থলে গেল না, কালিয়াচকের মতো জায়গায় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন হলো না, তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রেখেছেন যে আমি ক্ষমতায় আসছি তারপরে অবশ্যই উনি তো প্রকাশ্য সভায় বা মানে যেগুলো সরকারি মিটিং সেখানে ডাইরেক্টলি বলেছেন যে আমি আবার ফিরে আসছি, কারো কথা শোনার দরকার নেই, যারা আমার কথা শুনবে না তারা বুঝে নে। দেবাশিস ধর হয়ে যাবে, মানে আমার থেকেও খারাপ কিছুও হতে পারে। আমি তো তাও এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আজকে প্রার্থী হয়েছি, তো তাদের অবস্থা আরও খারাপ। আমি বললাম তো, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সুইসাইড করে নিত, মানে এত খারাপ অবস্থা হতে পারতো। তো এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটে তারাই একমাত্র বুঝতে পারে। আর সব থেকে দুঃখের কথা, উনি যে আইন কোনোভাবেই মানছেন না, আইনের শাসন মানছেন না, তারপরেও যে ওনার কিছু হচ্ছে না, বারবার কোর্টে যাচ্ছেন আর হিয়ারিং হচ্ছে আর ওই তারিখ পে তারিখ শুনবাই হচ্ছে বলতে পারেন। এটাই সব থেকে দুঃখের এবং আশ্চর্যের। কালকে যা ঘটনা ঘটেছে তাতে ডিএমএসপি সাসপেন্ড শুধু নয়, বরখাস্তও হতে পারতেন। এবং কেন জাননি, আরও এক তো ওনার চাপ আছে, 2 নম্বর গেলে যে ওনাদের কী অবস্থা হতো, ওনারা নিজেদের নিরাপত্তার জন্য জানি মানুষকে কি নিরাপত্তা দেবেন বা জাজেদের কি নিরাপত্তা দেবেন, এটা তো ভাবতে হবে। আপনার কি মনে হয়, ধরুন আপনি পুলিশ সুপার, আমি ছিলেন যে ডিএমএসপিকে অন্তত ইলেকশন কমিশন একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, শুধু দেখছি মানে সতর্ক করা হয়েছে, ডিজিকে সতর্ক করা হয়েছে। সতর্ক করে কি হবে, দেখুন গন্ডারের চামড়া হয়ে গেছে, ঠিক আছে, গন্ডারের চামড়ায় যদি আপনি দুটো ঘুষিও মারেন গন্ডারে কিছু হবে না। তো এই ধরনের ঘটনা ঘটেছে, এদের ওয়ার্নিং করলো, করলো, এক কানে শুনবে আরেক কান দিয়ে বার করে দেবে, এর থেকে তো বেশি কিছু হবে না। প্রপার যদি শাস্তি, বা আমি তো বারবার বলছি যে বারবার এইভাবে সুযোগ দেওয়ার থেকে কিছু লোককে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ঘটনা মানে বলতে পারেন যে আমরা আইনটাকে এস্টাবলিশ করতে পারবো না। এটা তো জাজেদের হয়েছে যারা সুপ্রিম কোর্টের অর্ডারে কাজ করছে, তাহলে সাধারণ মানুষ যখন নিজের অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে তাদের কি হতে পারে, এটা ভাবতে হবে। দেবাশিস, মানে আমি আবার বলি যে আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, আপনাকে অনেক সমস্যা, আপনি শীতলকুচির ঘটনার জন্য আপনাকে ফেস করতে হচ্ছে এবং তারপরে আপনি ক্যান্ডিডেট হয়েছেন। আপনার এখানকার ভোটাররাও হয়তো জানে না যে কীভাবে আপনি আইন নিয়ে কাজ করতে গিয়ে ওই মহিলার মুখে পড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিমের শিকার হয়েছে। একটু বলবেন এখানকার জনগণকে, বাংলার মানুষকে বলবেন। দেখুন, শুধু যে শীতলকুচি হয়েছে তা নয়, উনি আমাকে বিভিন্ন মানে শীতলকুচি ঘটনা ঘটার জন্য, যেখানে আমি জানতামও না ঘটনাটা ঘটেছে, যা ফায়ারিং হওয়ার 26 মিনিট পরে আমি জানতে পেরেছিলাম, তার জন্য আমাকে ভিকটিম কার্ড খেলে উনি নিজে আপনাকে ফোন করেছিলেন না, উনি তো মানে তার আগে করেছিলেন, ফোন করেছিলেন, ঘটনাটা জানিয়েছিলেন পার্থপ্রতিম রায়, তখনকার জেলার প্রেসিডেন্ট। তারপরে যেটা হয় মানে আমাকে সাসপেনশন, তারপরে বারবার সিআইডি দিয়ে হ্যাকেল করা, তারপরে পরবর্তীকালে একটি মিথ্যা কেস মামলা রুজু করেছিল আমার বাড়িতে, সিআইডি রেড করে, আমার মায়ের কাছেও বাড়িতে যায় রেড করতে। সেই কেসে সিআইডি আবার মিস্টেক অফ ফ্যাক্ট দেয়, মানে আমাকে দেখিয়েছিল আমার সম্পত্তিটা গিয়ে ডিএ কেসে, মানে আমার সম্পত্তি
অরিজিনালি ওখানে কমেছিল, মানে কী ধরনের হিসাব করেছিল, আমি যদি সেই অফিসারের বিরুদ্ধে মামলা করতাম সেই অফিসারকে কিন্তু জেল খাটতে হতো। আমি কিন্তু যেহেতু উনি আমার কলিগ, ওনারা কলিগ বলে বা বলে যারা যারা সুপারভাইজ করেছিলেন তাদের কিন্তু জেল হতে পারত। আমি সেই রাস্তায় যাইনি, আমি আমার ভদ্রতা কারণ জানি ওনারা চাপে পড়ে করেছেন। কিন্তু দেখুন, সহ্যের একটা সীমা আছে। বারবার করে যদি এই ঘটনা মানুষের সাথে ঘটে, যাদের ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের যত জনগণের ক্ষেত্রে এরকম মিথ্যা মামলা রুজু করেছেন এবং সেক্ষেত্রে তারা সেই মামলা এস্টাবলিশ করতে পারেননি, তারা যদি প্রত্যেকটা অফিসারের এগেনস্টে গিয়ে আইনে এটা সিদ্ধ, যদি তারা কেস করেন গিয়ে মিথ্যা মামলা রুজু করার জন্য, সেই সব অফিসারের কিন্তু 2 বছর করে জেল হতে পারে। তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না, দুর্নীতিগ্রস্ত সরকার আপনি বলছেন, মানে ওনার নিজের বক্তব্য। আমি কিছু বলছি না, মমতা ব্যানার্জি নিজের সরকার মানে চোর ব্যাপারটা উনি নিজে মেনে নিয়েছেন। এবারে ঘটনা হচ্ছে পরবর্তীকালে একটা রিসার্চ ওয়ার্ক হতে পারে যে আজ পর্যন্ত গত 15 বছরে উনি যে দপ্তরগুলো পশ্চিমবঙ্গে সরকারের আন্ডারে ছিল, কোন ডিপার্টমেন্টে চুরি হয়নি, আর কোথা থেকে কোন জায়গা থেকে তোলাবাজি, কাটমানি, যেখান থেকে বলবেন, মানে আমার মনে হয় বলতে পারে ওই কি বলে গড়ের মাঠে গিয়ে যে কটা কাক আছে, বলতে এই তুই বলতে পারিস নি সেই জন্য তুই 1000 টাকা জরিমানা দে, এটাও হতে পারে। মানে বীরভূমে একটা লেটেস্ট শুনেছিলাম যে যারা খেজুর গাছের রস করে তাদের থেকেও 500 টাকা করে প্রত্যেক গাছ থেকে তোলা হচ্ছিল। তো নতুন যদি ক্রিয়েটিভিটি সম্পর্কে জানতে চান যে চুরি কত প্রকারে করা যায় এবং কিভাবে করা যায়, তাহলে অতি অবশ্যই মমতা ব্যানার্জি সরকারের থেকে ট্রেনিং নিতে পাঠানো উচিত। পৃথিবীর ইতিহাসে এত দুর্নীতিগ্রস্ত কোনো সরকার আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। এই কয়লা পাচার এবং গরু পাচারে আমরা শুনি অনেক পুলিশ অফিসার যুক্ত এবং অনেক সিনিয়র আইপিএস অফিসাররা যুক্ত। তদন্ত তো শেষ হয়নি, বেশ কিছু আধিকারিককে ডাকা হয়েছে, যা হয়ে জেল খাটছে, আরও কিছু খুব সিনিয়র অফিসার তাদের নাম আছে এবং খুব শিগগির এমনও হতে পারে তাদের হয়তো চার্জশিট হতে পারে, যে কোনো দিন সিবিআই বা ইডি তাদের কাস্টডিতে নিতে পারে। এখনও নেননি, বলতে পারেন যে অনেকটা তাদের কপাল ভালো বা কিছু অফিসারের বদান্যতায় হয়তো হয়ে ওঠে। দেবাশিস দা, আপনি তো এখানকারই ছেলে শুনছিলাম, এবারে আসি যে কিভাবে মানে সমর্থন পাচ্ছেন এখানকার সোনারপুর উত্তরের মানুষের। আপনি তো দেখুন, আমি এই যে 3.5 দিন ধরে ঘুরছি, এখানে প্রচণ্ড চাপা সন্ত্রাস যে জায়গায় হয়েছে, আমি তার কিছুটা এলাকা আমি ঘুরে দেখেছি। খেয়াদহ 1-2 বা ওদিকে বলতে পারেন যে আমাদের এদিকে বনহুগলি, আমি তো পুরোটা ঘুরতে পারিনি, 3.5 দিনে ঘোরা সম্ভব নয়। যতটুকু দেখেছি মানুষ এখনও ভীত ঘর থেকে বেরোনোর জন্য। তবে এটাও অ্যাট দ্য সেম টাইম বলে দিচ্ছি, এইটাও ঘটছে যে মানুষ কিন্তু এবার ভোট দেবে, সাইলেন্টলি ভোট দেবে, হয়তো চোখের সামনে আসবে না, মানে এরকম হয়তো দেখতে পারবেন না যে একসাথে 5000 লোক মিছিল করে যাচ্ছে। কিন্তু যখন ভোট বাক্সে এই যে ক্ষোভটা, এই যে এতদিন ধরে মানুষকে দাবিয়ে রেখেছেন, প্রেশার কুকারকেও আগুনের মধ্যে বসিয়ে যদি আপনি মানে আগুন জ্বালিয়ে দেন, একটা সময় পরে ব্লাস্ট করবে, ব্লাস্ট করার সময় এসছে। এটাও বলে দিচ্ছি, যারা ওনাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন বা যাদেরকে উনি পারচেস করছেন, তারাও ওনাকে আলটিমেটলি ভোট দেবে না। তাদের মধ্যে বেশ কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং এমন একটা গণবিস্ফোরণ দেখতে পাবেন যেদিন 4 তারিখে রেজাল্ট বেরোবে, এই কেন্দ্রে একটা অভূতপূর্ব রেজাল্ট আপনারা উপলব্ধি করবেন। আমি যেটা যে দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অন্যায়ের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়িয়ে আপনি বিপদে পড়েছেন, তাই সোনারপুরের উত্তরের ভোটারদের আপনি কি বার্তা দিতে চান যে দুর্নীতি এবং স্বচ্ছ একটা প্রশাসন তৈরি করতে? দেখুন, বিপদে মানে আপনি যদি নিজে ঠিক হন এবং কোনো রকম নিজে কোনো দুর্নীতির সাথে বা অপরাধের সাথে যুক্ত না থাকেন, আপনাকে সাময়িক 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হ্যাকেল করতে পারে। আমি তো এখান থেকে বেরিয়ে গেছি, আমাদের সরকার আসছে, আমরা সরকার করছি, আই উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইনটু দ্যাট গভর্নমেন্ট। কিন্তু তারপরে ওনাদের কি অবস্থা হবে, মানে শেষ যার ভালো তার সব ভালো, মানে শেষটা আমি করব, শুরুটা ওনারা করেছিলেন, এখনও সিনেমার ফার্স্ট হাফটা দেখেছেন, সেকেন্ড হাফটা বাকি। মানে বদলও হবে, বদলাও হবে। দেখুন, বদলা তো, আমি আইনের লোক, আমি বদলাতে বিশ্বাস করি না। বদলা হলে সেটা আইনের ভাষাতেই হবে। অতি অবশ্যই
আমরা ওইভাবে মানে বিজেপি পার্টি অগণতান্ত্রিক কোনো পদ্ধতিতে বিশ্বাস করে না, তবে মাননীয় প্রধানমন্ত্রীজি ব্রিগেডে এসে দিক নির্দেশ করে দিয়ে গিয়েছিলেন। বদলা যেটা হবে সেটা মানুষের চোখের জলের বদলা, আইনগতভাবে হবে। আমি জাস্ট লাস্ট প্রশ্ন, সোনারপুরের মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? সোনারপুরের মানুষের উদ্দেশ্যে প্রথম এবং শেষ বার্তা হচ্ছে, আপনাদের 15 বছরের তোলাবাজির যে দিন, যে দুঃখের দিন, যন্ত্রণার দিন, মার খাওয়ার দিন, শোষিত হওয়ার দিন সব শেষ হয়ে গেছে। 1 মাস পরে যে সরকার আসতে চলেছে সেটা সকলের সরকার। মমতা বানাম জনতার লড়াইয়ে, জনতার প্রতিনিধি আমিও জনতা। আমি কোনো শাসক মানে রাজতন্ত্রে বিশ্বাস করি না। মানে আপনার হবে কয়েকশো কোটি, হাজার কোটি, আমার কাছে কিছু হবে না। আমি সকলকে নিয়ে আমি চাই প্রত্যেকটি মানুষের জীবিকা সংস্থান হোক, রোজগার হোক, নতুন এখানে শিল্প গড়ব, নতুন হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল হবে, নতুন কর্মসংস্থান হবে, তোলাবাজি বন্ধ হবে, কাটমানি বন্ধ হবে, ইল্লিগাল কনস্ট্রাকশন বন্ধ হবে, জলাজমি যেটা এই নিয়ে সোনারপুর উত্তরে প্রচুর আছে। ও আমার কাছে আগুনটা লেগেছিল অলরেডি, আমি লিস্ট নিয়ে বসেছি, যথাসময়ে আপনাদের কাছে পেশ করব। মানে যা তথ্য আছে তাতে গোটা ল্যান্ড ডিপার্টমেন্ট জেলে চলে যাবে, এত বড় কথা বললাম। এখানে মানে যা করে রেখেছে, যেভাবে কনভার্সন হয়েছে, ইলিগাল কনভার্সন হয়েছে, সেটা গিয়ে যখন আমরা প্রসিড করব, আবার ইডি তো ঢুকবেই, কারণ যে কোনো অপরাধে যদি মানে অর্থনৈতিক ব্যাপারটা থাকে, ইডি যে কোনো কেস টেক ওভার করতে পারে। আর এরপরে আমরা এলে সিবিআই তদন্তের দরকার হবে না, কারণ স্টেটই তদন্ত করে সেগুলো বার করবে। এটুকু বলছি যে ল্যান্ড ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট কোনো লোক বাইরে থাকবে না এখানে, যারা এই সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্ট যুক্ত বলছেন, সমস্ত যুক্ত মানে ভয়ঙ্করভাবে যুক্ত। মানে পুকুর ছিল কোনো পুরনো দিনের কোনো লোকের নামে, তারপরে এমনভাবে মানে সেই রেকর্ড এমনভাবে মানে চেঞ্জ হয়েছে, আমি জানি না তারা নিজেরাও জানে কি না। মানে সইগুলো মানে জালিয়াতি করে, মানে রেজিস্ট্রি অফিস এবং ল্যান্ড ডিপার্টমেন্ট, এদের জন্য কিন্তু খুব খারাপ সময় আসবে, এটুকু বলতে পারি।